আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে আজকের মূল টপিকস থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের যত যাবতীয় কাজ আছে সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কারো হেল্প ছাড়া শুধু আমার এই ভিডিওটি যদি ফুললি কমপ্লিটলি দেখেন তাহলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাপারে কারো কাছে কোনো হেল্প ছাড়াই আপনারা এ টু জেড কাজগুলো শিখতে পারবেন। যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা, আমি চেষ্টা করব এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের যত রকমের টুকিটুকি কাজ আছে, টাইপ থেকে শুরু করে শর্টকাট, ম্যানুয়ালি থেকে শুরু করে চেষ্টা করব সবগুলো আপনার দেখানোর জন্য, কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শিখতে পারবেন উইথাউট কোনো ট্রেনিং অথবা উইথাউট কোনো ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার। শুধুমাত্র আমার এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ এ টু জেড আমার জায়গা থেকে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে, মানে আসলে ইউটিউবে বা ফেসবুকে আমার এই কাজগুলো আপলোড করার জন্য অথবা দেওয়ার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে, আসলে আমার মূল টার্গেট হচ্ছে একটা, তা আছে অনেকে আপনার ইউটিউব চ্যানেল খুলে এসে টাকা আর্ন করার জন্য মূলত অনেক কন্টেন্ট তৈরি করে থাকে। আমার এই কন্টেন্ট তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে, আমার ফিনান্সিয়াল কিছু তো একটা টার্গেট আছেই, তারপরও মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দুনিয়াতে আমি যে কয়দিন আছি আমি যতটুকু জানি জানাটা যেন অন্য কাউকে একটা টিচিং এর মতো করে দেওয়া, যে আমার কাছ থেকে অন্য কেউ শিখবে। আমি তো আর দুনিয়াতে আজীবন থাকবো না, কিন্তু আমার এই কন্টেন্টটা যদি তৈরি করে দিয়ে, যে আমি যদি এগুলো ভিডিও আকারে করে দিয়ে যেতে পারি, আমার এই ভিডিওটি দেখে যদি কেউ শিখতে পারে, সেটাই মানে আমার মূল সার্থকতা হচ্ছে ওই জায়গায়, যে আমার এই ভিডিও দেখে যেন পরবর্তী প্রজন্ম বা নেক্সট কেউ যদি, মানে মিনিমাম যদি আমার কন্টেন্ট থেকে যদি মিনিমাম কেউ কোনো কিছু একটা ওয়ার্ডও শিখে, সেটাই আমার জীবনের মূল সার্থকতা। এই জ্ঞান, এই যতটুকু আমি জানি, যতটুকু বুঝি, অতটুকু জ্ঞানের মানে ফুললি ক্রেডিট তো হচ্ছে শুধুমাত্র সৃষ্টিকর্তা। আমার নিজের বলতে কি আছে, আমার যদি মানে প্রতিটা মানুষ এক একজনের দুনিয়াতে কিন্তু সবার জ্ঞান সমান থাকে না। যারা এই যতটুকু জানে ততটুকুর মধ্যে যদি আল্লাহর রহমত থাকতো, আল্লাহর ওই ধরনের অনেকের তো সব কাউকে প্রতিবন্ধী বানিয়েছে, কিন্তু যারা আমরা স্বাভাবিক দিছে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে স্বাভাবিক জ্ঞান দান করেছে। তো তা আমার সেই জায়গা থেকে, সেই চিন্তা ভাবনা থেকে আসলে মূলত কন্টেন্টগুলো তৈরি করা, যে আমার এই জ্ঞান থেকে আমি যতটুকু জানি ততটুকু মানুষকে জানানোর জন্য, আমার এই জ্ঞানটা থেকে যেন মানুষ কিছু শিখতে পারে, মূলত ওই টার্গেট থেকে আমার এই ভিডিওটি করা। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণগুলো জানানোর জন্য, আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য প্রথমে যাব মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি যেটি বা সফটওয়্যারটি যেটি, সেই অ্যাপ্লিকেশনটি আমরা চালু করব। মাইক্রোসফট অফিসের মধ্যে কিন্তু আপনার মূলত একটা অফিসিয়াল কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটি অ্যাপ্লিকেশনই মূলত ব্যবহৃত হয় বেশি। এর মধ্যে আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ড, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব। আর এই মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটি যে এখানে আছে, এই আইকনটি কিন্তু আপনার ডেস্কটপে নাও থাকতে পারে। ডেস্কটপে না থাকলে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে নিয়ে আসবো। আমরা এই যে আমরা স্টার্ট বাটন, এটাকে বলে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটন থেকে নিয়ে আসবো। এবং আমরা এই যে ডিসপ্লের মধ্যে মানে একটা কম্পিউটারের ডিসপ্লে স্ক্রিনটা যা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটার নাম হচ্ছে আপনার ডেস্কটপ বলে, ডিইএসকে, ডেস্ক টিউপি ডেস্কটপ। এটা হচ্ছে ডিইএসকে ডেস্কটপ, টিউপি ডেস্কটপ। এটা স্ক্রিনটার নাম হচ্ছে, আমরা যে ডিসপ্লে, সেই ডিসপ্লে স্ক্রিনটার নাম হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ বলে আরেকটা হচ্ছে স্টার্ট বাটন। এই যে আমরা এখানে দেখতেছি স্টার্ট বাটন আছে, বা উইন্ডো বাটনও বলতে পারি। আমরা এই যে উইন্ডো লোগো আছে, এখানে উইন্ডো বাটনও বলতে পারি। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্ক্রিন পরিচিতি। তারপরে আমরা এখান থেকে, তাহলে আমরা সফটওয়্যারটি আনার জন্য দুটি, মানে স্টার্ট বাটন থেকে এইভাবে আনতে পারবো, অথবা এখানে টাইপ করে আনতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ড লিখলে আসবে, অথবা এখান থেকে আমার ডেস্কটপ আইকনও থাকতে পারে। অনেকে যারা ডেস্কটপ আইকন না থাকে
তারা আপনার এখান থেকে আনতে হবে টাইপ করে, অথবা স্টার্ট বাটন থেকে স্ক্রলিং করে, এই যে স্ক্রলিং করে এখান থেকে আনতে হবে। তাহলে আমরা যেহেতু ডেস্কটপে আছে, আমরা ডেস্কটপ থেকে ওপেন করব। আমরা মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি তাহলে প্রথমে ওপেন করব, ডাবল ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করব। এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি কিন্তু চালু হয়েছে। চালু হওয়ার পরে আমাদের কাজ হবে আমরা কিছু টাইপ করি। প্রথমে আমি আসলে এখানে টাইপ করাটা শিখাচ্ছি না, টাইপ করাটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। টাইপের স্পিড বাড়ানো, টাইপটা শিখানো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এটা আপনারা শিখে নেবেন বা কারোর কাছে। আর টাইপিং এর যেই মূল যে কৌশলগুলো, ওই কৌশলগুলো আমাদের কাছে আসলে আমরা আসলে বলে দিব। ভিডিও লম্বা হয়ে যাবে যদি টাইপ কাজগুলো শিখেছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কাজ শেখানো। টাইপগুলো হচ্ছে আপনাদের পার্সোনাল ম্যাটার, এগুলো স্পিড বাড়ানোর জন্য আপনারা প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এগুলো ট্রেনিং সেন্টারে আপনারা এগুলো বলে দিয়ে শেখানো সম্ভব না, সেটা প্র্যাকটিসের ব্যাপার। আমি এখানে মূলত কাজগুলো দেখিয়ে দিব কিভাবে আপনারা কাজগুলো করতে পারবেন বা শিখতে পারবেন। তা আমরা কিছু টাইপ করি। এখানে ইংলিশ কি আছে, আমরা এতটুকু লেখা টাইপ করলাম। টাইপ করার পর ধরেন আপনারা টাইপটা আপনাদের নিজ দায়িত্বে শিখে নেবেন, ওইটা স্পিড বাড়ানোর জন্য ওটা শিখে নেবেন। আর সেটা টাইপের যে কৌশলগুলো, সেগুলো হয়তো স্ক্রিনে যদি মনে থাকে আমি পরবর্তীতে সংযোজন করে দিব কিভাবে টাইপগুলো করবেন, বা হাতের যে টাইপিং করার যে কৌশলগুলো, সেটি আপনারা যদি আমার ভিডিওগুলো এডিট করার সময় যদি মনে থাকে, তাহলে আমি সেটিও সংযোজন করে দিব। দেখেন আমরা এখানে টাইপ করলাম। টাইপ করার পরে আমাদের এখানে একটি লাইন থেকে আরেকটি লাইনের আমার যে কাজগুলো আছে, এই কাজগুলো হয়তো সিকুয়েন্সলি হবে না, এখানে দেখাইতে পারবো না, সিকুয়েন্সলি দেখাইতে পারবো না। সিকুয়েন্সলি যে শীট আছে, শীট নিয়ে বসতে হবে। আমি আসলে শীট নিয়ে বসতে যাচ্ছি না, আমি একজন মানুষকে কাজ শেখানোর জন্য যে প্রয়োজনীয়, একটা মানুষের যে যতটুকু প্রয়োজন পড়ে ওয়ার্ডে কাজ করার জন্য, তার পার্সোনাল কাজের জন্য, অথবা একটা অফিসের কাজের জন্য যতটুকু প্রয়োজন অনুযায়ী কাজগুলা মানে সিকোয়েন্সলি দেখাবো। আসলে ওই কাজ শিখানোর যে সিকোয়েন্স, ওই সিকোয়েন্স অনুযায়ী আমি শিখাচ্ছি না। একটা মানুষের কোনো কাজ করতে গেলে যতটুকু প্রয়োজন হয়, সেই প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আমি কাজগুলো আপনাদেরকে দেখাবো। এখানে টাইপ করলাম। টাইপ করার পরে আমাদের কাজগুলো কিন্তু সবগুলো থাকবে, কাট কপি পেস্ট থেকে শুরু করে এ টু জেড এখানে থাকবে, কিন্তু সিকোয়েন্সগুলো এলোমেলো থাকতে পারে, কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন। আমার ভিডিওটি দেখলে 100% আমি মানে এনশিওর করতে পারি যে কেউ যদি পুরোপুরি ভিডিওটি দেখেন, আমি আশাবাদী যে এখান থেকে কাজগুলো শিখতে পারবে। আমি চেষ্টা করবো আমার মতো করে ওইভাবে শিখানোর জন্য। আসলে এখানে অনেকে আছে কন্টেন্ট তৈরি করে কিছু হিডেন রাখে, আমি এখানে চেষ্টা করব কোনো কিছু হিডেন না রাখার জন্য, আপনাদেরকে আসলে মূল টার্গেট শিখানোর জন্যই। তাহলে আমরা এখানে এগুলো করলাম। একটা লাইন থেকে আমরা এখানে খেয়াল করি, এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বেশি মনে হচ্ছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড একটা লাইন থেকে আরেকটা লাইনে স্পেস যেটা বলে আমরা লাইন স্পেস বলি, এই লাইন স্পেসটা বেশি। যদি আমাদের অফিসিয়াল অথবা নর্মালি যে পাঠ্য বইয়ের মধ্যে যেই স্পেসটা থাকে, আমরা সেই স্পেসটা নিয়ে আসবো। সেই স্পেসটা আনার জন্য আমরা এই লেখাগুলোকে সিলেকশন করব। মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এখান থেকে দেখব লাইন স্পেস। এই যে আমরা এই যে প্যারাগ্রাফে যাব। এই যে প্যারাগ্রাফে গিয়ে আমরা দেখতে পাচ্ছি লেখাটি আছে এখানে লাইন স্পেসিং লেখা আছে। লাইন স্পেসিং মানে হচ্ছে স্পেস তো ফাঁকা,
তা লাইন স্পেস মানে কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বা ফাঁকা। তো আমরা এটাকে এরো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এরো আছে, এই এরোটিতে ক্লিক করব। এরোটিতে ক্লিক করে আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছি 1.15 দেওয়া, মানে এখানে একটি 1.1 সিলেকশন করা আছে। আমরা 1 এ দিই, দেখি এখানে কোনো পরিবর্তন আসে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু একটু পরিবর্তন আসছে। এই পরিবর্তনের পরে আমরা এখানে দেখি একটু, যদি আমরা 1.5 দিই, দেখি এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি, এখানে বাড়ছে। যদি আমরা যত বেশি দিব তত লাইন স্পেস বেড়ে যাবে। আমরা এখানে 1 এ সিলেকশন করব, 1 করে আমরা একদম নিচে চলে আসবো। আমি যে দেখতে পাচ্ছি এই যে আমরা এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, আমরা এটাতে সিলেকশন করব, স্ট্যান্ডার্ডটা চলে আসবে, এখানে আর কোনো স্পেস থাকবে না। যেগুলো আমাদের বইয়ের যে ইয়েগুলা, যে কোনো একটা পাঠ্য বইয়ের বা একটা অফিসিয়াল কোনো অ্যাপ্লিকেশন লেখলে যে স্বাভাবিক যে স্পেসটা থাকে, সেই স্পেসটা বা ফাঁকাটা, এটাকে আমরা এখন সেন্টার নিয়ে যাব। এটা হচ্ছে আমার ধরেন একটা মেমোর মতো, আমার দোকানের পেজের মতো, সেটা আমরা এখানে পেজটি সেন্টারে নিয়ে যাব। আমাদের লেখার যে পেজটি এটা সেন্টারে নেওয়ার জন্য আমরা এখান থেকে দিব, এই যে আমরা এখানে এই যে প্যারাগ্রাফের মধ্যে এই যে সেন্টার আছে, আমরা এখান থেকে দেখব সেন্টারে। আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেন্ট্রালের দেওয়া আছে, পাশাপাশি কন্ট্রোল প্লাস ই দেওয়া আছে। কন্ট্রোল প্লাস ই মানে কি, কন্ট্রোল চেপে ধরে ই চাপলে যা আসবে ওইখানে ক্লিক করলেও তা আসবে। এটা হচ্ছে শর্টকাট। কিবোর্ডে যখন আমরা কাজ করবো সেটা হচ্ছে শর্টকাট, আর এগুলো হচ্ছে ম্যানুয়ালি। তাহলে আমরা এখান থেকে এটা, এই যে লেখাটা আছে, এই লেখাটা পেজের সেন্টারে আনার জন্য আমাদের সিলেকশন করে যেতটুকু যে সেন্টারে নিব বা মুভিং করবো সেটা সিলেকশন করে নিতে হবে। সিলেকশনের পরে কন্ট্রোল চেপে ধরে ই চাপলেও হবে, কন্ট্রোলটা চেপে ধরে রাখবো, চেপে ধরে ই চাপবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাঝে চলে আসছে। এরপরে আমরা যাই এখানে, এটাতে যাই, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস আর, একদম রাইটে চলে যাবে। কন্ট্রোল চেপে ধরে আর মানে হচ্ছে একদম রাইটে চলে যাবে। কন্ট্রোল প্লাস লেফটে দিলে একদম বামে চলে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা এখানে গেলে কিন্তু শর্টকাটগুলো দেখতে পাবো। যেগুলো আমরা কাজগুলো আছে এগুলো কিন্তু যদি আমরা শর্টকাটে করতে চাই, ওইখানে কিন্তু শর্টকাটগুলো দেওয়া আছে, যে আমরা এটা করলে ওইটা হবে বা কি করতে হবে, এখানে মেসেজগুলো চলে আসে। যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাব ওইখানে কিন্তু আপনাদের শো করে যে এখানে কি করবো। এই যে বোল্ড মানে হচ্ছে কন্ট্রোল প্লাস বি, বোল্ড মানে মোটা হবে, গাঢ় হবে লেখাগুলো, আমরা এগুলো দেখাচ্ছি। তারপরে আমাদের এখানে তাহলে আমি সেন্টারে নিয়ে যাব, এই যে আমরা এখানে সেন্টারে নিয়ে যাব, কন্ট্রোল ই দিয়ে হবে, অথবা আমি এখানে ক্লিক করলে হবে। তাহলে আমার এই লেখাটি আছে, এই লেখাটির যে সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে বইয়ের বা আমরা অ্যাপ্লিকেশন লিখে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ আছে, যে সাইজগুলো আছে, যে সাইজ আমরা প্রিন্ট আউট করি A4 সাইজের মধ্যে, এটি হচ্ছে আপনার এখানে লেখার যে সাইজটি বাড়ানো কমানোর জন্য এখানে আছে 11 আছে সাইজ, আমরা এখানে দিব 14টা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। 14 মানে 14 যে ফন্টের যে লেখার যে সাইজটা, ওই সাইজটা হবে 14। আমি যেহেতু এটা আপনাদের শেখানোর জন্য একটা আমি মেমোর মতো করতেছি, সেটা আমি একটু ফন্ট সাইজগুলো একটু বাড়িয়ে নিব। আমরা এখান থেকে বাড়িয়ে নিব, এখান থেকে দিলে এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন, অথবা বাড়ানোর জন্য আপনার এখান থেকেও বাড়ানো যাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ফন্ট সাইজগুলো বাড়তেছে। এই যে আমরা সিলেকশন করে নিলাম, সিলেকশন করার পরে এখান থেকে এখানে যখন আমরা যে সাইজ সিলেকশন করতেছি সেই সাইজ অনুযায়ী কিন্তু বাড়তেছে। অথবা আপনারা এখানে টাইপও করে নিতে পারবেন, এটা আমি 20 দিই। এখান থেকে আপনারা কিন্তু এভাবে এই যে এরোটিতে ক্লিক করলে আপনার এখানে নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, ওইগুলি করতে পারবেন। ধরেন এখানে 16 আছে, আমরা 15 দিবেন, তো 15 দিতে গেলে যে সাইজগুলো নাই, যেমন এখানে 14 পরে 16 আছে, 16 পরে 18 আছে, 20 আছে, মানে জোড়া আছে, কিন্তু বেজোড় সংখ্যা নাই, 15 নাই, আপনার 15 সাইজ দরকার। সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু টাইপ করে নেবেন, এই যে 15 এখানে দিয়ে আপনারা 15 সাইজ দিয়ে নেবেন, এখান থেকে টাইপ করে নিতে পারবেন। অথবা আপনারা এখানে বিজোড় সংখ্যা বা যে সংখ্যাগুলো নাই এখানে, সেই সংখ্যাগুলো দিয়ে নিতে পারবেন। আপনার 21 দিলাম, এই যে এন্টার দিবেন, বড় হয়ে যাবে। এই যে এটা হচ্ছে সাইজের ব্যাপার গেল, সাইজটা ফন্ট সাইজ মানে লেখার সাইজটা বড় ছোট করা। আরেকটা ওয়ে আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুটি দেখতে পাচ্ছি, দুটি এর মধ্যে একটা হচ্ছে একটু বড় সাইজ দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে ছোট দেখতে পাচ্ছি। তাহলে আমরা বড়টা দিলে আমরা এখান থেকে যদি আমরা যত ক্লিক করি ততটা আমাদের সাইজটি বড় হবে, আর এখানে যদি দেই আমরা আস্তে আস্তে এটা ছোট হবে। এখান থেকেও আপনারা করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন লেখার সাইজগুলো। এই আরেকটা অপশন আছে কিবোর্ডের মধ্যে শর্টকাটে সিলেকশন করে
কন্ট্রোল চেপে ধরে আমরা থার্ড ব্র্যাকেট যদি আমরা আমরা যেগুলো সেকেন্ড ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট দিই, ব্র্যাকেটগুলো আছে না, ব্র্যাকেটের একটা হচ্ছে স্টার্টিং আর একটা এন্ডিং পয়েন্ট। তাহলে আমাদের কন্ট্রোল চেপে ধরে স্টার্টিং যদি এন্ডিং পয়েন্টটা দিই মানে শেষেরটা দিই তাহলে আমাদের এটা বাড়বে সাইজগুলো, আর যদি স্টার্টিং পয়েন্ট দেয় সেখানে কমবে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আর ওইটা হচ্ছে দুইটা এখানে দেখাইলাম ম্যানুয়ালি লেখাটা বড় ছোট করার জন্য। আর আমি একটু কথায় মানে হয়তো রিপিট আসতে পারে, আর রিপিট আসার মূল কারণ হচ্ছে যেন কেউ যেন বাদ না পড়ে। অনেকে কি করে অল্প কথায় বুঝে, অনেকে আবার অল্প কথায় বুঝে না, সে কারণে আমি কথা কিছু কিছু ওয়ার্ড মানে কাজ শেখানোর ধরনের মধ্যে কিছু কিছু কথা আসবে বারবার আসবে তাদের জন্য, যারা অল্প কথায় বুঝে না, মূলত তাদের আমার শেখানোর উদ্দেশ্যে যে কেউ যেন মিসিং না পড়ে, কেউ যেন কথা অল্প কথার কারণে যদি বুঝতে না পারে, সেগুলো আমি কথাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলবো। তাহলে আমাদের এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে আমরা দেখে নেব থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি, থার্ড ব্র্যাকেটে স্টার্টিংটা আর এন্ডিং পয়েন্ট দিলে বাড়বে, স্টার্টিং দিলে কমবে। এই যে আমরা বাড়ালাম। এখন একটু বড় করে নিই, বড় করে নিলে আমাদের এখানে কিন্তু সাইজটা কত আসছে এখানে শো করতেছে 29 সাইজ আসছে। তাহলে আমাদের পাঠ্য বইয়ে যে সাইজটি থাকে স্ট্যান্ডার্ড সাইজ সেটি হচ্ছে আপনার 14 বা 14। তাহলে আমরা এখান থেকে এটা আমরা লেখাটিকে এই পর্যন্ত করলাম, লেখাটিকে একটু আমি কপি করে নিই। কপি করব কিভাবে, এখন একটু কপি করে নিই, আমি নিচে একটু অন্য লেখা নিয়ে নিই, অথবা আমার কিছু লেখা আছে ওইখান থেকে লেখা নিয়ে নিই। এই যে দেখেন আমার এখানে কিন্তু আরেকটি পেজ আসছে। এই পেজটি থেকে ধরেন আমি লেখা টাইপ করতে সময় লাগবে শেখানোর জন্য, আমি এখান থেকে টাইপ লেখাগুলো কপি করে নিয়ে যাব ওই পেজটিতে। কপি করার জন্য আমার এখানে লেখাগুলোকে সিলেকশন করব। এই সিলেকশন, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেকশন করতেছি, সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এটার উপরে নিয়ে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কপি করব। এই যে এখানে কপি এইভাবে করতে পারবো, অথবা এখানে আমরা যখন সিলেকশন করব এখানে দেখতেছি কাট কপি পেস্ট দেওয়া আছে। এই যে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি কাট কপি পেস্ট এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে কোনো লেখা যদি কপি করতে চাই, কপি মানে কি একই লেখা বারংবার লেখার দরকার পড়লে সেটাকে আমরা কপি করি। যেমন আমরা আইডি কার্ড হোক, কোনো একটা দরকারি ডকুমেন্ট, সেগুলো আমরা ফটোকপি করি না, সেই ফটোকপির মতো ফটোকপি আমার মূল কপিটাও থাকবে, প্লাস অন্য জায়গায়ও আমাদের এই লেখাটা আরেকবার থাকবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা সফটওয়্যারের ক্ষেত্রে। আর আমাদের হার্ড কপির ক্ষেত্রে যে আমার মূল কপিটাও থাকে, অন্য আরেকটা ফটোকপি বের হয়ে আসে। সেম এরকম আমরা এই লেখাটিকে অন্য জায়গায় নিয়ে যাব। আমরা যেখানে কাশি, যেমন এই জায়গায় যদি আমি লেখা টাইপ করতে যাই ভিডিও লম্বা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি কপি করে নিলাম। এখান থেকে আমরা কপি করে নেওয়ার পরে পেস্ট দিব, অথবা এখান থেকে দেখেন আমি কিন্তু কপি করার পরে এখানে কাট কপিটি কিন্তু হিডেন হয়ে গেছে, অ্যাক্টিভ হয় নাই। যখন আমি কোনো একটা লেখা সিলেকশন করব তখন গিয়ে এখানে কাট কপিগুলো অ্যাক্টিভ হবে। এই যে আমরা যখন সিলেকশন উঠিয়ে দিব তখন কিন্তু আমাদের এখানে আর কাট কপিগুলো নেই, পেস্টে আসছে, কারণ হচ্ছে কপি অলরেডি করা হয়েছে, এখানে পেস্ট করব। এই যে আমরা এখান থেকে কাট কপি যখন সিলেকশন করব, কাট কপি যেটা অপশনগুলো আছে এখানে অ্যাক্টিভ হয়েছে। তার এখান থেকে আমরা শর্টকাটে যদি কাট কপি পেস্টগুলো করি শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে করি, সেক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে কাট মানে হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল চেপে ধরে এক্স চাপলে আপনার কাট হয়ে যাবে। কাট মানে হচ্ছে কাট এবং কপির মধ্যে পার্থক্যটা বলি। কাট হচ্ছে আপনার একটা জায়গায় রিপ্লেস হয়ে যাবে, যেমন আমি এক জায়গায় একটা কোনো প্রোডাক্ট আছে অথবা যে কোনো জিনিস এক জায়গায় আছে, এই জায়গা থেকে মুভ করে, মুভিং মানে সরিয়ে ফেলা, এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় বসানো, ওইটা হচ্ছে কাট। আর কপি মানে হচ্ছে এই জায়গায়ও থাকবে, পরবর্তী যে জায়গায় আমি ওইখানে লিখতে চাচ্ছি ওই জায়গায়ও যাবে, মানে ডবল থাকবে, ডবলের বেশিও থাকতে পারে, যতবার চান আপনি ততবার সেখানে টাইপ করতে পারবেন। তাহলে আমরা দেখি হচ্ছে কপি করলাম, এখান থেকে কপি সিলেকশন করে নিলাম। এই যে আমরা আগে যে সিলেকশন করছি ওই লেখাগুলো আমরা এখানে কপি করার জন্য
এখানে পেস্ট দিলেও আপনার হবে। এই যে আমরা পেস্ট দিছি, পেস্ট দেওয়ার পরে কিন্তু আসছে এখানে এন্টার দেই। আমরা এন্টার দেওয়ার পর বোঝানোর জন্য যে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করেও পেস্ট দিতে পারবো। এই যে পেস্ট চলে আসছে, এখানে আমরা একটু এন্টার চেপে নিচে নিয়ে নেই বোঝার জন্য। আমরা কয়েকটি এন্টার দিয়ে নিলাম। এন্টার মানে হচ্ছে লাইন থেকে নিচে চলে আসা। যে আমরা এখান থেকে যদি এন্টার দেওয়াটা দেখায়নি, এই যে আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনে যদি মাঝখানে ফাঁকা তৈরি করতে চাই, একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যদি ফাঁকা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এন্টার চাপতে হবে। এন্টারটা কোথায় নিয়ে চাপবো, এখানে চাপ দিলেও হবে, অথবা লাইনের শেষে যে লাইনটার মধ্যে ফাঁকা তৈরি করতে চান সেই লাইনটার শেষে আপনার কার্সরটাকে নিয়ে যাবে। কার্সরটা রেখে পরে এন্টার দিবেন। দেখেন এই যে আমাদের কিন্তু ফাঁকা চলে আসতেছে, এখানে কিন্তু ফাঁকা স্পেস চলে আসতেছে। আবার যদি এই ফাঁকাটা আমরা ডিলিট করতে চাই বা বাদ করতে চাই, ক্যান্সেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে স্পেস, ব্যাক স্পেস লেখা থাকবে, ব্যাক স্পেস চাপতে হবে। এই যে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপতে হবে। কোনো লেখা কাটার জন্য ব্যাক স্পেস, যে কোনো লেখা যদি আমরা কাটতে চাই বা ডিলিট করতে চাই, সেক্ষেত্রেও আমাদের ব্যাক স্পেস চাপতে হবে। ব্যাক স্পেস চাপলে আস্তে আস্তে বাম দিকে যত লেখা আছে কার্সর থেকে বাম দিকে, কার্সরটা যে জায়গায় রাখবো ঠিক কার্সরের বাম দিক থেকে আমাদের লেখাগুলো কাটতে থাকবে। তাহলে আমরা এই যে আমরা একটু দেখি, এই যে আমরা এখানে যে কার্সরগুলো চেপে ধরি, এই যে কোথায় আমরা এখানে যদি কার্সরটা চেপে ধরি, এই যে আমাদের লেখা কিন্তু এই যে অলরেডি কাটতেছে। এই যে দেখি এই যে আমাদের লেখাগুলো কিন্তু এই কেটে যাচ্ছে। তাহলে আমরা এই কাটা লেখাগুলো ফিরিয়ে আনার জন্য, ধরেন আপনার কোনো কারণে চাপার পরে আমাদের লেখাগুলো ডিলিট হয়ে গেছে, ব্যাক স্পেস হোক অথবা ওয়াল সিলেকশন হোক, এই যে ওয়াল সিলেকশন হোক, যে কোনোভাবে আপনার দেখা যায়। আনফরচুনেটলি অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা কাজ করতে গেছি, আমার অজান্তে অনেক কাজ ডিলিট হয়ে গেছে। তখন কি করব, অনেক ইম্পর্টেন্ট লেখা অনেক লম্বা সময় ধরে আমি টাইপ করেছি অথবা কাজগুলো করেছি, কিন্তু লেখাগুলো ডিলিট হয়ে গেছে। তখন সেক্ষেত্রে আমাদের আন্ডু করতে হবে। আন্ডু রিডু মানে হচ্ছে আমার ডিলিট কৃত জিনিসগুলো ফিরিয়ে আনা। আমার ডিলিট হয়ে গেছে তাৎক্ষণিক সেই জিনিসগুলো আবার যদি কন্ট্রোল প্লাস জেড মানে হচ্ছে এই যে কন্ট্রোল প্লাস জেড, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড দিলে আমি যে কাজগুলো ডিলিট হয়ে গেছে বা স্টেপ বাই স্টেপ ওই পর্যন্ত, এই যে দেখেন আমরা যেভাবে লেখাগুলো ছিল আমাদের কিন্তু ওইভাবে চলে আসছে। এই প্রথমে যেরকম ছিল আস্তে আস্তে আন্ডু কন্ট্রোল প্লাস জেড দিবেন, আপনার ডিলিট করতে জিনিসটা ফিরিয়ে আসবে। আবার রিডু দিলে কন্ট্রোল প্লাস ওয়াই দিলে যে পরিবর্তনগুলো আসছে আস্তে আস্তে আবার ওই ডিলিটের দিকে যাবে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন আপনারা ডিলিট দিয়ে দেখে, আমি আর লম্বা করতেছি না, কত শর্টকাট করতেছি। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন কি হয়, মানে আপনি যে ডিলিট করে আনছেন আবার ব্যাকে যাবে। আর আন্ডু মানে হচ্ছে কন্ট্রোল জেড মানে আন্ডু মানে হচ্ছে আপনি ডিলিট করা জিনিসটা ফেরত আনা। আবার যদি মনে করেন যে না ফেরত আনার দরকার নেই, আপনার কন্ট্রোল ওয়াই চাপেন আবার ওই ডিলিটের দিকে চলে যাবে। তাহলে আপনার দিয়ে প্র্যাকটিক্যাল আসলে করবেন, প্র্যাকটিক্যাল যখন কাজ করতে যাবেন তখন কথাগুলো বাস্তবে রূপ পাবেন বা দেখতে পাবেন যে আসলে কথাগুলো কি। তাহলে আমরা কন্ট্রোল আন্ডুটা আমরা দেখে ফেললাম। কন্ট্রোল আন্ডু মানে হচ্ছে কন্ট্রোল জেড মানে কন্ট্রোল আন্ডু, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড চাপবেন, আপনার ডিলিট জিনিসগুলো ফেরত চলে আসবে। তাহলে এটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, আপনার যে কোনো অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আপনার ডিলিট করে ফেলছেন সাথে সাথে যদি কন্ট্রোল জেড দিতে পারবেন, আপনার জিনিসগুলো ফেরত আসবে অ্যাপ্লিকেশনের মধ্যে বা আপনার কোনো হার্ড ডিস্কের ভিতরে এরকম আসে, কাজ করে কখনো কখনো। তাহলে আমরা এটা গেল এই লেখাগুলো আর এই লেখাগুলোর মধ্যে পার্থক্য দেখি। আমার এটা হচ্ছে আমাদের এখানে যখন কার্সরটা যখন এই যে আমরা টিপ যেটা করে এটাকে হচ্ছে কার্সর বলি আমরা। এই কার্সরটি যখন যেখানে নিব আমাদের এখানে কিন্তু শু করতেছে আমাদের লেখা ফন্ট সাইজটি এখানে 29 আছে, এখানে আছে আমাদের 8 শুধুমাত্র। তাহলে আমরা স্ট্যান্ডার্ড যে সাইজটি এটা করে নিই, সিলেকশন করে নিই। সিলেকশন দেখেন আমি আবারও বলি, এটা কিন্তু এখানে কাট কপি পেজগুলো কিন্তু এর মধ্যে শুধুমাত্র পেজটাই অ্যাক্টিভ আছে আর কাট কপিগুলো অ্যাক্টিভ নাই। আমরা এখানে যখন সিলেক্ট করব তখন দেখব আমাদের কাট কপিগুলো অ্যাক্টিভ হয়েছে। এই যে মানে এখন আমরা কাট বা কপি করতে পারবো। তাহলে আমরা এখানে কাট কপি করব না, আমাদের এখানে ফন্ট সাইজটি বড় করে নিব, আমরা 14 দিয়ে নিব। এখানে 14 আমরা 14 থাকবে, 14 করে নিলাম। এখন আসি এই লেখাটিকে আমরা এখন একটু বোল্ড করে দিব। এই লেখাটিকে আমরা একটু বোল্ড করে দিব। বোল্ড করার জন্য আমরা এখান থেকে সিলেকশন করে নিব। সিলেকশন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বোল্ড, বিউএলডি, বোল্ড মানে কন্ট্রোল, পাশে হচ্ছে কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি দিলেও বোল্ড হবে। কন্ট্রোল প্লাস এটা হচ্ছে ইটালিক, লেখাগুলো আমাদের একটু বাঁকা হবে, আমরা অনেক সময় বাঁকা করার প্রয়োজন পড়ে। সে লেখাটি কন্ট্রোল মানে ইটালিক মানে হচ্ছে লেখাগুলো একটু বাঁকা হবে।
তারপরে এখানে আন্ডারলাইন, ইউ দিয়ে আন্ডারলাইনের নিচে একটা দাগ আছে, ইউর নিচে আন্ডারলাইন মানে হচ্ছে আমরা লেখার নিচে অনেক সময় হাইলাইট করার জন্য নিচে একটা টান দিয়ে দিই, বা কোনো একটা নাম্বার দেওয়ার জন্য অথবা সহজে এটা চিহ্নিত করার জন্য নিচে আমরা যে কোনো একটা লেখার নিচে আমরা একটা টান দিই বা দাগ দিই, ওই দাগটা দেওয়ার জন্য মূলত দেখাচ্ছি এটা কি। তাহলে এরপরে আমরা এটা বোল্ড দিয়ে দেখি, এই যে আমাদের বোল্ড লেখাটি কিন্তু আসছে, আর যাই মাঝখানে আমি কন্ট্রোল জেড দিই, মানে আবার বোল্ডটা উঠাই দিই। তো উঠাই দিতে গেলে ধরেন আমি এখানে একটা জিনিস কাজ করব, সেই জিনিস যে অপশনটিতে কাজ করব সেটি যেমন সাপোজ বোল্ড করলাম, বোল্ডে আমি আবার উঠাই দিব কিভাবে, ধরেন আমি এখানে বোল্ড করে ফেলছি, একটু গাঢ় হয়ে গেছে লেখাগুলো, আমি একটা কাজ করে ফেলছি, এই কাজটা আমার দরকার নাই, তখন আমি কি করব, যে জায়গা থেকে যে জিনিসটা পরিবর্তন করেছি আবার ওই জায়গা থেকে সেই জিনিসটা আবার ক্যান্সেল করতে হবে। আমি যে অপশনটা থেকে গিয়ে আমি পরিবর্তনটা করেছি, বোল্ড করেছি বা যে কোনো কাজই করি, যত আর যে যত রকমের কাজই আছে, আবার ওই জায়গা থেকে এই জিনিসগুলো ক্যান্সেল করে দিব। যেমন এটা বোল্ড অলরেডি করা আছে, আমরা বোল্ডটা আবার উঠিয়ে দিব, উঠিয়ে দিলে আমাদের কিন্তু নর্মাল জেনারেল যে লেখার সাইজ এরকম চলে আসছে। তাহলে আমাদের এখানে শুধুমাত্র আমি এই এতটুকু এই লেখাটাকে বোল্ড করব, বোল্ড করি, এবার এই যে বোল্ড করলাম, এরপরে বা একটু বাঁকা করি, ইটালিক দিলাম, আন্ডারলাইন দিলাম, এই যে আমাদের কিন্তু এখানে তিনটা অপশনই ওপেন আছে। দেখেন এখানে যখন আমি কার্সরটা নিব, তখন কিন্তু আমার বোল্ডগুলো সিলেকশন হয় না। যখন আমি এখানে নাম্বারটার মধ্যে নিব, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এই নাম্বারটার মধ্যে কিন্তু আমাদের তিনটা অপশনেই শো করতেছে, মানে তিনটাই আমাদের অ্যাক্টিভ আছে, তিনটাই এখানে অ্যাপ্লাইয়েবল বা অ্যাপ্লাই করেছি। তাহলে আমাদের এখানে এটি উঠাই দিতে গেলে, যেমন আমি ইটালিকটা উঠাই দিব, একটু বাঁকা লেখাটা অপশনটা উঠাই দিব, তাহলে আমার শুধুমাত্র ইটালিকটা অপশন সিলেক্ট করবো, আমার এখানে কিন্তু ইটালিক আর নাই, এখানে বাঁকাটা নাই। তাহলে এখানে আর এই লেখাটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা কিন্তু অনেকটা গাঢ় মনে হচ্ছে ও বোল্ড দেওয়ার জন্য। বোল্ডটা কিন্তু আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বি চাপলেও বোল্ড হয়ে যাবে, সিলেকশন করতে হবে আগে। তাহলে আমাদের গেল এই অপশনটি। তারপরে আসি এখান থেকে, এই অপশনটা আসলে আমার জানা নেই, এটা দিলে কি হয়, এই যে মাঝখানে এরকম দাগা শেষ হলে আমার আসলে কেন করে, কখন করতে হয়, এটা আমার জানা নেই। তাহলে এখান থেকে দুইটা দেখি, এই যে অপশনগুলো দেখি আমরা, এখানে আছে ফন্টের মধ্যে গিয়ে আমাদের এখানে, তাহলে এখানে ফন্টের মধ্যে এই যে এক্স এর নিচে 2 আছে, এক্স এর উপরে 2 আছে, আবার এখানে আছে এ ক্যাপিটাল এ স্মল এ, এটাও দেখাচ্ছি। আমরা এই দুটার মধ্যে আসি, আগে এক্স এর নিচে যে 2 আছে এবং এক্স এর উপরে 2 আছে সেই লেখাটি দেখি। সাপোজ আমি এ স্কোয়ার বি স্কোয়ার করতে যাব, আমার লেখাটা খেয়াল করেন, এখানে কিন্তু ওই সেন্ট্রাল দেওয়ার কারণে আমাদের কার্সরটা মাঝখানেই সবসময় থাকতেছে। আমরা যখন সাইডে নিয়ে লেফটে নিয়ে যেতে যাব, আমরা লেফট সিলেক্ট করে নিব, a2 প্লাস v2, এটাকে যদি আমরা স্কোয়ার করতে চাই, এই যে দেখি আমরা 2টাকে স্কোয়ার, এই যে আমাদের আন্ডারলাইনটা চলে আসছে কেন, বারবার যতগুলো লেখাই টাইপ করি কেন আমরা বোল্ড এবং আন্ডারলাইন সহ আসতেছে। আমরা আন্ডারলাইনটা উঠিয়ে দিব, উঠিয়ে দিলে আমাদের এই আন্ডারলাইনটা থাকবে না, বোল্ড থাক, কিন্তু আন্ডারলাইনটা আমরা রাখতে চাচ্ছি না, এই আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার করবো। দেখি a2 লিখেছি, a2 এবং b2, আমরা a2 দিলে আমরা এখান থেকে এই যে স্কোয়ার দিব, এখান থেকে স্কোয়ার দিব, এই যে এটা হচ্ছে a2 প্লাস b2, এটা আমরা এখান থেকে এই, তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যদি আমরা এটা ax নিচে যেটা আছে এটা যদি সিলেকশন করি, তাহলে আমরা একটু সিলেকশন করে নিতে হবে, টুটা সিলেকশন করে নিই। যদি আমরা এটা সিলেকশন করি তাহলে আমার 2b এর নিচে আসবে লেখাটা। এটা আপনার কাজের পারপাসে যার যেখানে যেরকম প্রয়োজন ওই রকম করে নেবেন। এটা মূলত কাজ এই দুটি, এক্স এর নিচে এবং উপরে দেওয়ার হচ্ছে, এটা দিলে যদি আমরা স্কোয়ার করতে চাই এখান থেকে দিব, আর যদি নিচে নিতে চাই এখানে নিচে দিয়ে নিব। তাহলে মূলত এটার কাজ এতটুকুই। আর এখানে যেটা আছে তাই যে আমার ক্যাপিটাল এ স্মল এ, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন এরোতে ক্লিক করবো, এখানে এরোতে ক্লিক করবো, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা চেঞ্জ কেস লেখা আছে, চেঞ্জ কেস চেঞ্জ কেসের মধ্যে এরোটাতে ক্লিক করি, আমরা দেখি কি এখানে, এই যে আমরা দেখি এখানে কিন্তু 5টা অপশন আসছে, 5টা লেখা আসছে। প্রথম লেখা আছে সেন্টেন্স কেস, নিচে আছে সেকেন্ড হচ্ছে লোয়ার কেস, থার্ড হচ্ছে আপার কেস, এরপরে ফোর্থ হচ্ছে
ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এবং ফিফথ হচ্ছে আপনার টগল কেস। এখন বলি জিনিসটা আগে কথা বলে ক্লিয়ার করে নিয়ে পরবর্তীতে অ্যাপ্লাই করব। সেন্টেন্স কেস হচ্ছে একটা সেন্টেন্সের আমরা কি থাকে, একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা শুধুমাত্র বড় থাকে। যে কোনো আমরা জেনারেল যে লেখাগুলো টাইপ করি আমরা কি করি ইংলিশে, সেন্টেন্সের বা একটা বাক্যের প্রথম অক্ষরটা শুধু বড় হাতে লিখি, আর বাকি যত ওয়ার্ড আছে সবগুলো কিন্তু অটোমেটিকলি স্মল লেটার হয়ে যায়, অথবা আমরা স্মলই লিখি। ফুল স্টপ দেওয়ার পরে থেকে আবার ক্যাপিটাল, এরপরে আবার লেখা শেষ হলে ফুল স্টপ দেওয়ার পরে আবার ক্যাপিটাল, এরকম করে লিখি। এটা হচ্ছে সেন্টেন্স কেস। এরকম সেন্টেন্সের প্রথম অক্ষরটা শুধুমাত্র ক্যাপিটাল থাকবে বা বড় হাতের অক্ষর থাকবে। আর লোয়ার কেস মানে হচ্ছে লোয়ার মানে যতগুলো অক্ষর আছে এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই ছোট স্মল লেটার হয়ে যাবে, বা ছোট হাতের লেখা যেটা বলি স্মল লেটার হয়ে যাবে। আর আপার কেস মানে হচ্ছে সবগুলোই বড় হাতের হয়ে যাবে, কোনো স্মল লেটার থাকবে না, বা ছোট হাতের অক্ষর যেটাকে বলি আমরা ওই ছোট হাতের থাকবে না। স্মল মানে লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এরপরে আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে ইচ মানে কি প্রত্যেক, তাহলে আমাদের প্রতিটা যতগুলো ওয়ার্ড আছে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে শব্দের প্রতিটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে অটোমেটিকলি। যেমন আমার এখানে কিন্তু এরকম আছে, এই যে এখানে অলরেডি প্রতিটা ওয়ার্ডে, যেমন কম্পিউটারের সি বড় হাতের, টেকনিকের টি বড় হাতের, তারপরে খলিলের কে বড় হাতের, মার্কেটের এম বড় হাতের, এরকম। তাহলে এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হচ্ছে প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের, মানে শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। আর এখানে দেখি আমাদের এই সেন্টেন্স কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এটা সেন্টেন্স কেস, শুধুমাত্র এসটা এখানে বড় হাতের, আর বাকিগুলো কিন্তু স্মল লেটার বা ছোট হাতের। টগল কেস মানে হচ্ছে আমরা প্রতিটা শব্দের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকিগুলো প্রতিটা শব্দের প্রথম অক্ষর ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে, যেগুলো আসলে একদমই প্রয়োজন নাই। এটা একদমই আমাদের আসলে 100 লোকের থেকে 97-98 জনের মনে হয় লাগে না, একজনেরও লাগে কিনা আমার জানা নেই। তাহলে আমার এটা গেল চেঞ্জ কেস। তাহলে আমাদের এখানে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। যদি আমি ধরেন আমি এই লেখাগুলো আমি আপনারা অ্যাপ্লাই করে দেখাই, এই লেখাগুলো সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা এখান থেকে লোয়ার কেস দিব সব। এই যে এই লেখাটা এসটা সহ আমাদের ছোট হাতের হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবর্তনটা। যদি এটা দিলাম সেন্টেন্স কেস, লোয়ার আপার কেস দিয়ে দেখি সবগুলো অক্ষর কিন্তু লেখা কিন্তু বড় হাতের হয়ে গেছে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, দেখেন প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের, প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের। এগুলো আসলে আপনার বাকিগুলো আমরা নিয়ে একবার অ্যাপ্লাই করে সিলেকশন করে অ্যাপ্লাই করে করে দেখবেন। লোয়ার কেস সেন্টেন্স, আমি সেন্টেন্স রেখে দিলাম, কথা লম্বা করতেছি না। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন আস্তে আস্তে এমনি নিজে থেকে অল্প মানে শর্টকাটে কথা মুখ দিয়ে কথা বের করার আগে আসলে বুঝতে পারবেন, যে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন যে আমি কি বের করতেছি। বের করার পরেই আসলে যখন অ্যাপ্লাই করবেন, আমি তো মুখে বলবো, বলার পর দেখা যায় একটা একটা করে আসলে দেখানো সম্ভব না। যে কোনো ট্রেনিং সেন্টারে হোক একটা একটা করে দেখানো সম্ভব না। এটা তো আমাকে আপনারা ভিডিও আকারে দেখবেন, সেখানে যদি প্রতিটা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যেমন আমি এখানে 4টা অপশন দেখে আসছে, 4টা অপশনে আপনি সিলেকশন করবেন, একটা একটা করে অ্যাপ্লাই করবেন, একটা একটা করে সিলেকশন করবেন, দেখার পরে পরিবর্তনগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে এটা গেল, তাহলে আমার এ পর্যন্ত গেল। এরপরে এখানে এইটাও গেল, যেহেতু আমাদের লেখার বড় করব ছোট করব, এখান থেকে দুটি এটাও দেখাইলাম প্রথম দিকে। আর এখানে হচ্ছে হাইলাইটের দেখি আসে এবি হচ্ছে টেক্সট হাইলাইটার, হাইলাইট কালার। হাইলাইট মানে আমরা যখন পরীক্ষায় অথবা কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টের মধ্যে হাইলাইট কালি থাকে না, হাইলাইটার যে অনেক সময় দেখা যায় মোটা একটু গাঢ় কালি দিয়ে আমরা হাইলাইট করে দিই, মানে একটু মোটা দাগ দিয়ে দিই যেন অনেক লেখার মাঝখানে এটা যেন সহজে চোখে পড়ে। হাইলাইট মানে কি সহজে চোখে পড়া বা বড় করে দেখানো এরকম, বা হাইলাইট করে ফেলি যেটা। তাহলে আমরা এখানে হাইলাইট লেখা আছে টেক্সট হাইলাইট কালার, টেক্সট মানে লেখার যে হাইলাইট কালার, এখানে দিয়ে দেখি অনেকগুলো এরোতে ক্লিক করলে আমাদের অনেকগুলো কালার আসতেছে। এটা সিলেকশন করার কারণে এরকম আসতে, আমি সিলেকশন সারা করব, সিলেকশন উঠে দিলাম। আমরা এখান থেকে যে কোনো একটি কালার সিলেকশন নিব, কারণ আমি এখানে ইয়েলো কালার নিলাম। এখানে ইয়েলো কালার নিয়ে আপনি যে লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছেন, যে সহজে চোখে পড়ে সেই লেখাটির মধ্যে এখানে নিয়ে এই যে আমরা চেপে ধরে দিব, চেপে ধরে নিব। আপনি যদি অন্য কালার দিতে চান এখান থেকে অন্য কালার দিতে পারেন। তবে এই যে আমার এই লেখাটি এখান থেকে এই কালার দিয়ে সিলেকশন করে নিব। এটা হচ্ছে হাইলাইট, মানে যে কোনো লেখা
কালারের জন্য, আরো কালারের জন্য আরো আসবে। তাহলে আমরা এটা এই যে দেখেন আমাদের কিন্তু কার্সরটা কিন্তু এই যে আমাদের কিন্তু এটা এখন যতটা লেখা টাইপ করব আমাদের এই কার্সর লেখার উপরে চেপে ধরে নিব, বারবার লেখাটি চলে ইয়াটা হাইলাইট হয়ে যাবে। আমি হাইলাইট চাচ্ছি না, না চাইলে আমি এটা ক্যান্সেল করে দেওয়ার জন্য কিবোর্ড থেকে হাইলাইটারটা ক্যান্সেল করার জন্য স্কেপ চাপে ESC স্কেপ চেপে দিব, আমাদের এই হাইলাইটার যে সিলেকশন করেছি এই সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার এটা গেল হাইলাইট কালার। এখানে আছে ফন্ট কালার, এটা হচ্ছে লেখার কালার। এটা তো গেলো আমাদের হাইলাইট কালার, লেখাটা হাইলাইট করার পরে করেছি দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালার হয়েছে। আমার টেক্সট কালার, টেক্সট মানে হচ্ছে লেখার কালার। আমি লেখার কালার সিলেকশন করতে হলে এরোটাতে ক্লিক করলে আমাদের অনেক লেখা আছে এখানে। আর এখানে অটোমেটিকলি একটা আছে অটোমেটিক কালার হচ্ছে শুধু কালো থাকবে। আমরা এখান থেকে যে লেখা সিলেকশন, যে কালার সিলেকশন করে আমাদের ওই কালার হয়ে যাবে। এখন আমরা দেখি এই কালারটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা এখান থেকে লেখাটা সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে আমরা যেই এটা যদি কালার করতে চাই সিলেকশন করে নিলাম, সিলেকশন করে আমি এখান থেকে এই কালারটা দিব, এই এটা বোল্ড করে নিই, এই বোল্ড করে নিলাম। তাহলে আমার এই কালারটা যদি আপনারা যদি এটা মনে করেন যে অন্য আরেকটা কালার দিবেন, এখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারই হয়ে যাবে। এই অটোমেটিকলি এখান থেকে যেই কালার সিলেক্ট করবেন সেই কালার হয়ে যাবে। সিলেক্ট করে নিলাম আমরা এখান থেকে, এই যে আরেকটা কালার করলাম, এই যে আপনার এখান থেকে যেই কালার যেটা সিলেকশন করেন সেই কালারই কিন্তু হয়ে যাবে। এই তাহলে এটা হচ্ছে গেল কালার, লেখার কালার গেল, বড় ছোট গেল, এরপর বোল্ড গেল, ইটালিক গেল, আমাদের এগুলো হাইলাইট গেল, স্কোয়ার বি স্কোয়ার গেল। তারপরে আমাদের লেখার স্টাইল কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যত রকমের ফরম্যাট আছে। এটা হচ্ছে লেখার মূলত আমরা যে অফিসিয়াল যে ফন্টটা সিলেকশন করি সেই ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান। এখানে যে টাইমস, এই যে আমরা দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান, এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেখা। আমরা ওয়াল সিলেকশন দিব কিবোর্ড থেকে, সবগুলো লেখার জন্য টাইমস নিউ রোমান করার জন্য ওয়াল মানে কন্ট্রোল, ওয়াল মানে তো ওয়াল, সব কন্ট্রোল চেপে ধরে ওয়াল, এই যে কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করলে হচ্ছে ওয়াল সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ওয়াল সিলেকশন, খেয়াল রাখবেন, কন্ট্রোল প্লাস মানে হচ্ছে অল সিলেকশন করে আমরা এখানে টাইপ করব টাইমস নিউ রোমান। এই যে টাইমস নিউ রোমান অটোমেটিকলি চলে আসছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে লেখা। আমরা যে বইয়ের মধ্যে যে লেখাটা দেখতে পাই, যে কোনো বইয়ে বা দরখাস্তের মধ্যে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা আর কি। কিন্তু এর মধ্যে আপনার চাইলে যদি ফরম্যাট মনে করেন যে আমার এই দরকার নাই, আমি অন্য কোনো ফন্ট দিব, সেক্ষেত্রে আপনাদের খুশি, এখানে অনেক ফন্ট আছে, অনেক স্টাইল আছে লেখার। এই যে এই স্টাইলে আমরা এটা আছে দেখেন, এখানে এরিয়াল ব্লক আছে, মানে আপনার যেখান থেকে যে স্টাইলে লেখা চান ওই স্টাইলে লেখা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে আমার এখানে গেল, এখান থেকে এই পর্যন্ত আমাদের টেক্সট কালার পর্যন্ত গেছে। আমরা এখন আসি তার মানে মাঝখানে এখানে কিন্তু আমার প্যারাগ্রাফ থেকে এটাও দেখাইছি, আপনার লেফট অ্যালাইনমেন্ট গুলো ডানে বামে এবং মাঝখানে এগুলো দেখানো শেষ। এখানে আসি, আমাদের এখানে বুলেটস আছে প্যারাগ্রাফে, এখানে আছে নাম্বারিং, এখানে বুলেট এবং নাম্বারিংটা দেখি। আর এখানে লাইন স্পেসও গেছে। আচ্ছা, বুলেট এবং নাম্বারিং এ যাওয়ার আগে আমরা এখন ফন্ট কালার গেলাম। ফন্ট কালারের সাথে আমরা ফিল কালারটা দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন স্পেসের পরে লাইন স্পেস তো প্রথমেই দেখে নিলাম আমরা, একদম ফার্স্টে কিন্তু লাইন স্পেসটা দেখেছি, আর এখানে দেখলাম না। তাহলে আমাদের এখান থেকে যাবে হচ্ছে শেডিং মানে ছায়া, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডও বলি। এখান থেকে আমরা সিলেকশন করে দেখি, এই যে আমাদের এখানে কিন্তু কালার আছে। আমরা এতক্ষণ তো করলাম ফন্ট কালার বা হাইলাইট কালার দিয়েছি। এখানে আসি আমরা, এখানে এলাইনটার মধ্যে আসি, আমরা এই লেখাটি হাইলাইটটি উঠিয়ে দিয়ে আমাদের কাজের সুবিধার্থে নো কালার দিয়ে দিব। এই যে আমি কিন্তু আবার আগেই বলেছিলাম, আমরা যেই কাজটা যেখান থেকে পরিবর্তন করবো আবার এটা পরবর্তী ফেরত যাওয়ার জন্য আমার ওই জায়গা থেকে কিন্তু কাজটি আবার উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে হাইলাইটের জন্য আমরা এখান থেকে কালার সিলেক্ট করবো। আমরা এই যে আমরা যেখানে কার্সরটা রাখবো সেই কার্সরের জায়গায় আমাদের কিন্তু এখানে এই যে আমরা যেখানে কার্সর রাখবো, অথবা এতটুকু যদি সিলেকশন করি, শুধু এতটুকু দেখি আসে কিনা আমাদের। এই যে দেখি আমরা যতটুকু সিলেকশন করবো ততটুকু কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছি। আর যদি কার্সর এখানে রাখি তাহলে আমাদের পুরোটা কালার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। লেখার কালার কিন্তু যে পরিবর্তন হয় নাই, লেখার কালার পরিবর্তনের জন্য আমরা ফন্ট কালারে যাবো। এই যে ফন্ট কালার, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট কালার, এটা হচ্ছে ফিল কালার।
দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু ক্লিয়ার। তাহলে এটা গেল। এখন আমরা বুলেটে যাব। আমরা এটা উঠাই দিতে চাইলে এতটুকু উঠাই দিব। আমরা এখান থেকে গিয়ে আমরা অটোমেটিক নো কালার দিয়ে দিব। এখানে এই যে আমরা যে এখান থেকে নো কালার দিয়ে দিব। আমার অতটুকু দরকার ছিল অতটুকুর মধ্যে, এরপর নিচে এসে আমরা নো কালার দিব। এখানে আমরা ধরেন বুলেট এবং নাম্বারিং, এই যে বুলেট আসছে অনেকগুলো। অনেক সময় আমরা কোনো একটা অনেক মানুষের নাম লিখতে গেলে বা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কোটেশন করতে গেলে যে আমার কোনো একটা প্যারা লিখতেছি, টপিকস লেখার জন্য বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করি অথবা বিভিন্ন সিম্বল স্টার্ট মার্ক ইউজ করি, ওইটা হচ্ছে বুলেট। এরকম এখানে এই যে এগুলো হচ্ছে বুলেট। এখানে মোর বুলেট আছে, এখানে বুলেট আছে, এই যে ডিফাইন নিউ বুলেট, এখানে আরো অনেক বুলেট আছে। এখানে পিকচার দিতে পারবেন আপনার, এই যে এরকম করতে হবে। তাহলে আমরা এখানে নাম লিখি। বুলেটে আসলে কি ধরেন আপনার 10 জনের নাম লিখবে, 10 জনের নাম একটা আছে 1 2 এরকম হলে নাম্বারিং করা। যদি 1 2 না দিয়ে কি করে আমরা বিভিন্ন সিম্বলস ইউজ করি, সেটা সিম্বলটাই হচ্ছে বুলেট। আসলে এখান থেকে এই বুলেটটা যদি সিলেকশন করে নিই আমরা, যদি এটা সিলেকশন করে নিই, যে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে বিভিন্ন ধরনের আপনার কোনো কিছু নাম টাইপ করবেন, যে কোনো একটা নাম টাইপ করবেন, এন্টার দিলে অটোমেটিক্যালি সে ততগুলোই আপনার বুলেট শো করবে। যদি আমরা বুলেট এতটুকুর মধ্যে শেষ করে দিব, শেষ করলে আবার ডাবল এন্টার দিবেন, বুলেট ক্যান্সেল হয়ে যাবে। মানে আপনার 5টা নাম লেখার পরে বুলেটগুলো আপনার আর দরকার নাই, সেক্ষেত্রে 5টা নামের পরে আবার ডাবল এন্টার দিবেন, ওইটা ক্যান্সেল হয়ে যাবে। এখন নাম্বারিংটা দিয়ে এটা গেল বুলেট। এবং নাম্বারটার মধ্যে দেখি যদি নাম্বার এভাবে বিভিন্ন আইটেমে সিলেকশন করা আছে, এখানে নাম্বার যদি দেন তাহলে নাম্বার এভাবে আসবে, জামাল এন্টার, কামাল, আর এন এ রানা, SUJN সুজা। মানে এখানে নাম্বারিং দেওয়া হচ্ছে, আপনার যত নাম্বার লিখবেন নাম্বার দেওয়া 1 2 যে সিকোয়েন্সে যে নাম্বারগুলো নিয়ে টেনশন করতে হবে না, আপনার সময় নষ্ট হবে না। অটোমেটিকলি সে নাম্বার শত শত লোকের নাম লেখেন, অটোমেটিকলি সে নাম্বার হিসেবে নাম্বারটা সিলেকশন করে করে চলে আসবে। এটা হচ্ছে নাম্বারিং। তাহলে এটা গেল নাম্বারিং এবং বুলেট। বুলেট এবং নাম্বারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন কিনা জানি না, তবে আপনার টাইপ যখন কাজ করবেন তখন আসলে আরো ক্লিয়ার হবেন। আসলে আপনি ভিডিও দেখে দেখে আপনার সাথে সাথে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে জিনিসগুলো ক্লিয়ার হবে। তারপরে এটা গেল, এরপরে শেডিং গেল, এরপরে আছে এখানে A to Z, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আচ্ছা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখবো, এটা ডিলিট করে দিই তাহলে আমাদের সহজ হবে। এরপরে আরো কিছু নাম লিখি, WEL আমির এই লিখলাম। এখানে আমরা দেখি তাহলে এইগুলো আমাদের এই পর্যন্ত গেল। এরপরে এই অপশনগুলো আসলে আমার জানা নেই কেন কখন কি করতে হয়, এগুলো আপনারা দেখে নেবেন। আসলে আমার এই যে এটা দিলে আমাদের লাইন স্পেসটা ভিতরে চলে আসতেছে, যে সিলেকশনগুলো এটা দিলে বামে আসতেছে, এতটুকু আসলে আর বাইরে আমার জানা নেই কখন অ্যাপ্লাই করতে হয়। এই যে আমরা এতটুকুই পার্থক্য বুঝতে পারতেছি। আস্তে আস্তে ডান দিকে যাবে, বাম দিকে যাচ্ছে ইন্ডেন্টগুলো। তারপরে আমরা এখানে দেখবো A to Z, এখানে দেওয়া আছে AZ মানে শর্টিং। শর্ট মানে হচ্ছে আমরা একদম যখন স্কুল প্রাইমারি স্কুলেতে প্রথম দিকে যাই, যে আমরা কোন ক্লাসে যাই না, শিশু 1 বা ক্লাস 1 বা 2 এরকম থাকবে, যে আমরা যখন সংখ্যাগুলো সাজাই ছোট থেকে বড় দিকে সাজাই, ক্রমানুসারে সাজানো বলে না, ক্রমানুসারে সাজাও, সংখ্যাগুলো ক্রমানুসারে সাজাও, এরকম যে অপশনটি সেটি হচ্ছে ছোট থেকে বড়র দিকে, বড় থেকে ছোট দিকে। যেমন আমার 100 সংখ্যা, আমরা এ থেকে 1 এর পরে 2 3, 2 এর পরে 3 4 5 এরকম 100 দিকে যাব। আর আবার বড় থেকে ছোট দিকে হইলে তাহলে 100 থেকে ছোট দিকে 1 এর দিকে আসবো। যেমন 100 পরে 99 99 98 97 96 95 এরকম নিচের দিকে আসবে। আর বড়র দিকে গেলে 1 থেকে বড়র দিকে যাবে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং, এটা শর্টিং বলে। এই যে আমরা এখানে শর্টিং, এটা লেখার ক্ষেত্রে, লেখার যেমন ABCD এর ক্ষেত্রে যদি কি করি, এর পরে B আসবে, B এর পরে C আসবে, C এর পরে D আসবে, এটা সিম্পল। আর যদি আমরা উল্টা বলি, বড়র দিকে থেকে ছোটর দিকে হলে D থেকে C আসবে, C থেকে B আসবে, B থেকে A এর দিকে আসবে। তাহলে আমাদের এখানে লেখাগুলো আছে, দেখেন এই লেখাগুলো কি হয়, লেখাগুলো সিলেকশন করলাম, এখান থেকে আমরা শর্টিং এ যাব। শর্টিং এ গেলে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে
ছোটোর দিকে বড়োর দিকে যাবে, অথবা এ থেকে ডি এর দিকে যাবে। আর ডিসেন্ডিং মানে হচ্ছে 100 এ থেকে 100 দিকে যাবে। আর অথবা যদি ক্যারেক্টার ধরি তাহলে ডি থেকে এর দিকে যাবে, অথবা জি এর থেকে এর দিকে আসবে। তাহলে আমরা অ্যাসেন্ডিং দিলাম। এই যে অ্যাসেন্ডিং দেওয়ার পরে এই যে আমরা এখানে কিন্তু পরিবর্তনটি অলরেডি দেখতে পাচ্ছি। আমরা কন্ট্রোল জেড দিই, এই যে জে আছে, জে এর পরে কে আছে, আর পরে আর আছে, এস আছে, জে আছে, এ আছে, কে আছে। এটা কিন্তু একদম 6 নম্বরে। তাহলে আমাদের এটা 6 নম্বরে চলে আসছে। আমরা এখানে যদি এটা সিলেকশন করে অ্যাসেন্ডিং দেই তাহলে আমাদের এ প্রথম থাকার কিছু কথা ছিল কি এ, তাহলে আমাদের এখানে কিন্তু এ চলে আসবে। এরপরে বি আসবে, বি এর পরে সি, অটোমেটিকলি সেই নাম্বারটি নিয়ে নিবে। আমরা পরিবর্তনগুলো দেখি, শর্টিং দেই। এই যে শর্টিং দেওয়ার পরে এই অটোমেটিক্যালি কিন্তু এরপরে সিরিয়াল বি নাই, যেহেতু জে আছে, জে এর পরে যে কে আছে, কে এর পরে আর আছে, আর এর পরে এস আছে, এইভাবে সিরিয়ালি সে নিয়ে নিবে। আর যদি কোনো সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলো যদি সিলেকশন, এখানে সংখ্যাগুলো সিলেকশন হবে না, সংখ্যাগুলো সিলেকশন হবে কখন, যেমন এরপরে এন্টার দিলাম, 2 3 দিলাম, দিলাম 6 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, 9 দিলাম। আমাদের এখানে এই সিলেকশনগুলো আমি এটা নিচে নিয়ে নেই বোঝানোর জন্য। এই যে আমরা এখানে আর এনে দিব 5, এনে দিব 8। এই যে আমাদের এখানে কিন্তু এই সিলেকশনটা আছে, এলোমেলো আছে ওয়ার্ডগুলো, নাম্বারগুলো। এই নাম্বারগুলো যখন আমরা শর্টিং করতে যাব, এই নাম্বারগুলো শর্টিং অ্যাসেন্ডিং, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং করলে আমার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা যেভাবে আছে এইভাবে চলে যাবে। অ্যাসেন্ডিং দিয়ে দেখি, এই যে আমরা অ্যাসেন্ডিং দিয়ে কিন্তু এটা চলে আসছে, 1 থেকে অটোমেটিক্যালি চলে আসবে। এটা লাখ লাখ সিরিয়াল হলে এরকম চলে আসবে। আবার যদি এটা সিলেকশন করে যদি আমরা ডিসেন্ডিং করি, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোটোর দিকে যাবে, প্রথমটা বড় সংখ্যাটা প্রথমে চলে আসবে। তাহলে এটা কিন্তু আপনাদের স্যালারি শিটের মধ্যে কাজে লাগবে। দেখা যাচ্ছে যাদের বেতনটা বেশি তাদের সিরিয়ালটা আগে চলে আসবে, যাদের বেতন কম আসতেছে তা ওই দিকে বেশি বেতন থেকে কম বেতনের দিকে যদি লিস্ট করতে চান ওইটাও আসবে। আবার যদি মনে করেন যে কম বেতনের লিস্ট থেকে বেশি বেতনের লিস্ট পর্যন্ত যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমার এই গেল, দুইটা গেল, তাহলে আমার এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার। আমাদের হোম রিবনের এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আর এগুলো হচ্ছে লেখার ফন্ট স্টাইল। এই যে আমার এই লেখাগুলো হচ্ছে লেখার স্টাইল। এই যে আমরা এখান থেকে যে লেখাটা দিব লেখার স্টাইল, এখান থেকে এই পর্যন্ত লেখার স্টাইল। এখানের মধ্যে ইম্পর্টেন্ট আছে এখানে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। এই যে 3টি অপশন আছে, এখানে 2টি অপশন সবচেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে ধরেন এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। তাহলে আমার এখানে ফাইন্ডে আসবো। ফাইন্ডে আসবো কি, ফাইন্ড মানে কি খোঁজা, আর রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপন করা। রিপ্লেসমেন্ট আমরা বলি অনেক সময় কিডনি রিপ্লেসমেন্ট করে, রিপ্লেস মানে ব্যাটারি রিপ্লেসমেন্ট করে। তারপর ডিসপ্লে, মোবাইলের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে, মানে আগে যেটা আছে ওইটা সরিয়ে অন্য একটা বসানো, রিপ্লেসমেন্ট ওইটাকে বলে। যে আগে একটা জায়গায় আছে ওইটা সরিয়ে অন্য একটা বসানো হচ্ছে রিপ্লেসমেন্ট। আর ফাইন্ড মানে তো খোঁজা, যে কোনো একটা শব্দ খোঁজা। এখানে কি খুঁজবো আমরা, এখানে শব্দই তো খুঁজবো। এখানে তো মানে আমাদের কোনো সম্পত্তি নেই বা কোনো প্রোডাক্ট নাই যে এখানে খুঁজতে যাব। এখানে আমরা ফাইন্ডে যাব। ফাইন্ডে আসলে আমরা কি করি, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে দেখবো একটা আছে ফাইন্ড এন্ড রিপ্লেস, বক্সটা একসাথে আসছে। ফাইন্ডে দিলে যা আসবে, রিপ্লেসে দিলে একই রকম মেসেজ আসবে। এখানে সিলেকশন করে নিব আমরা আলাদা আলাদা, গো টু, এই যে গো টু। তাহলে আমাদের ফাইন্ডে গেলে আমরা ধরেন এখানে তো আমাদের লেখা আছে অল্প লেখা, সেই কারণে আমার যে কোনো একটা লেখা সহজে পরিবর্তন করতে পারবো, অথবা অ্যাড করতে পারবো, অ্যাড করতে পারবো। এরপরে এখান থেকে মাইনাসও করতে পারবো। কিন্তু যখন আমরা যারা প্রফেশনাল একটা অফিসের জন্য কাজ করে, দেখা যাচ্ছে তারা শীট তৈরি করে 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা। যারা বই টাইপিং এর জন্য টাইপ করে, বই টাইপিং এ তারা 500 পৃষ্ঠার বইও টাইপ করতে পারে। তারা একটা ডকুমেন্টে 500 পৃষ্ঠাও থাকতে পারে। তখন ক্ষেত্রে দেখা যাচ্ছে 500 পৃষ্ঠার মধ্যে 430 নাম্বার পৃষ্ঠাটার মধ্যে যদি স্ক্রল করে যেতে চায়, সেক্ষেত্রে অনেক লম্বা সময়ের দরকার পড়ে। তখন গিয়ে আমাদের এই ফাইন্ড, রিপ্লেস এবং গো টু অপশনটি ইউজ করে। গো টুটি ইউজ করে। গো টু যদি দেই আমাদের এখানে পেজ, এই যে পেজ, এন্টার পেজ নাম্বার। এন্টার পেজ নাম্বার মানে ধরেন আমার এখানে 499টা বা 478টা পেজ আছে। এখানে পেজগুলো কোথায় বুঝবো আমরা কয়টা পেজ আছে? এই যে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে ডেস্কটপ আছে, ডেস্কটপের একদম নিচে বাম দিকে কোণায় দেখতে পাবো পেজ আছে। কয়টা পেজ আছে? আমাদের লেখা আছে পেজ 1 of 2, 1 of 2। আমরা এটাকে মাঝখানে বলি একটু
এখানে উ এফ আমরা অফ উচ্চারণ করি, এখানে কি আসলে অফ উচ্চারণ হবে? আমি যত দূর জানি সে ততটুকু বলি, সেটা হচ্ছে উ এফ যদি যখন আসবে এটা অফ হবে না। উ এফ মানে অব, সরে অব, অব অব হবে। অফ মানে তো ডবল অফ, এফ হবে অফ। অনেকে আমি যতটুকু দেখেছি অনেক ম্যাক্সিমামই আপনার উ এফ অফ অফ পরে বা উচ্চারণ করে, কিন্তু এটা উ এফ অব হবে উচ্চারণটা। আমিও সঠিক কিনা জানি না, কিন্তু আমার মনে হয় আমি যত দূর জানি তত দূর এটা উ এফ মানে অব হবে। তাহলে আমরা এখানে পেজ 1 অব ও 2, তার মানে এখানে পেজ আছে শেষেরটা যে 2 নাম্বার আছে আমাদের এখানে টোটাল পেজ আছে 2টা। তো সেক্ষেত্রে যদি এখানে 400 থাকে 400 আসবে, 500 হইলে 500, বা যদি 399 থাকে 399 এখানে শুরু করবে। তাহলে আমাদের 1 নাম্বার পেজে আমরা এখানে অবস্থান করতেছি, প্রথমটা হচ্ছে আমাদের অবস্থানের পেজটা শুরু করতেছে। তাহলে আমরা এখানে পেজটা সিলেকশন করে অটোমেটিক্যালি যদি যত নাম্বার পেজে আমরা যেতে চাই ঠিক তত নাম্বার পেজ এখানে টাইপ করলে আমরা ওই পেজটাতে নিয়ে যাবো অটোমেটিকলি। এটা হচ্ছে গো টু তে। আর ফাইন্ড মানে এখান থেকে কোনো একটা শব্দ যদি খুঁজতে চান, যে এত অনেকগুলো ডকুমেন্টের মধ্যে ধরেন আমরা এখান থেকে উইল খুঁজবো অথবা টু, টি উ টু, এখানে টু সিলেকশন করে আমরা এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে আমাদের কোথায় কোথায় টু আছে এখানে কিন্তু এই যে মার্কিং করে দিতেছে, এই যে আমাদের টুটা কোথায় কোথায় আছে এখানে সে শু করবে। এই যে আর নাই, এখানে ফিনিশিং দেখাচ্ছে। আর যদি রিপ্লেস করতে যাই, যেমন টু এর জায়গায় আমার ফ্রম হবে। আমি এখানে এটা হলো খোঁজার ক্ষেত্রে আপনার যখন এখানে ফাইন্ড হোয়াট কি খুঁজতে যাচ্ছি সেই ওয়ার্ডটা খুঁজবেন, যেই ওয়ার্ডটা খুঁজতে যাচ্ছেন যে শব্দটা এখানে লিখে ফাইন্ড নেক্সটে দিলে আপনার ওইখানে শু করে দিবে, মানে আপনাকে দেখাই দিবে কোথায় কোথায় এই শব্দটা আছে। আর যদি রিপ্লেস করতে যাই এখানে রিপ্লেস মানে আমরা টু এর জায়গায় যেটা পরিবর্তন করবেন, মানে রিপ্লেস মানে সংযোজন করা একটা জিনিস। যেমন আপনার একটা শব্দ ভুল লিখছেন, ভুল শব্দটার জায়গায় আপনার অন্য আরেকটা শব্দ লিখতে চাচ্ছেন, অথবা আপনি একটা লেখা টাইপ করে ফেলছেন, মনে হচ্ছে এই শব্দটা এখানে সঠিক না, অন্য আরেকটা শব্দ দিলে আপনার সঠিক মনে হবে। যেমন টু এর জায়গায় আমি ফ্রম বসাবো, টুটা যেটা চেঞ্জ করবেন সেই শব্দটা আগে, এবং যে জিনিসটা নতুন করে সংযোজন করবেন সেই শব্দটা নিচে রিপ্লেস উইথের মধ্যে লিখবেন ফ্রম, এফ আর ও এম, ফ্রম দিব। তাহলে আমার যত জায়গায় টু আছে সে তত জায়গায় কিন্তু এই যে রিপ্লেস অল দিলে যত জায়গায় টু আছে সে তত জায়গায় ফ্রম পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফ্রম কিন্তু চলে আসছে, এখানে কিন্তু কোনো জায়গায় টু পাবেন না। এই যে যতগুলো ওয়ার্ড আছে যত জায়গায় টু ছিল ফ্রম হয়ে যাবে। আবার যদি ধরেন এইভাবে করে আপনার যদি ফ্রমের জায়গায় টু করতে চান তাহলে আমরা ফ্রম লেখাটা উপরে চলে যাবে, টুটা নিচে আসবে। এইভাবে না করে আমরা অন্য আরেকটা করি, চেঞ্জ করে দেখি কন্ট্রোল জেড, আমরা পরিবর্তন যে করছি এটা ক্যান্সেল হয়ে যাবে। কন্ট্রোল জেড মানে আগের জায়গায় চলে আসবে, কন্ট্রোল জেড দেই। এই যে কন্ট্রোল জেডের জায়গায় দেওয়াতে কিন্তু আমার যে পরিবর্তনটা করছি বা পরিবর্তন অথবা ডিলিট করে ফেলা এটা কিন্তু ব্যাকে চলে আসবে আবার কন্ট্রোল জেড দেওয়াতে। তাহলে আমার এই পর্যন্ত হোম রিবনের কাজ কিন্তু ক্লিয়ার। আমাদের হোম রিবনের যতগুলো কাজ আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হোম রিবনের কাজ আমার যতদূর চোখে পড়তেছে এতটুকু কাজ ক্লিয়ার। এখন হোম রিবনের পরে আমরা যাব হচ্ছে ইনসার্ট রিবন, এইগুলোকে আমরা একটাকে রিবন বলি। ইনসার্ট রিবনে যাব আমরা এখন। তাহলে আমরা এতক্ষণ যতটুকু কাজ করেছি, আমি এই আমার যে ভিডিওটি আছে ওয়ার্ডের এই কাজগুলো আমরা পার্ট আকারে আপলোড করব। যেমন এতক্ষণ আমরা হোম রিবনের ব্যবহারগুলো গেছে, হোম রিবনের পরে দিব আমরা ইনসার্ট রিবনের ব্যবহার। এই যে আমরা ইনসার্ট রিবনের ব্যবহারগুলো, তারপরে পেজ লেআউটের রিবন, এরপর হচ্ছে ভিউ, এগুলো যদি আমরা একই ভিডিওতে সবগুলো আপলোড করি তখন সেক্ষেত্রে আমাদের অনেক যারা আমাদের ভিউয়ার আছে বা দর্শক আছে তারা ক্লান্ত হয়ে পড়বে বা ভিডিওগুলো দেখতে আনইজি ফিল করবে, কমফোর্ট ফিল করবে না। সেই কারণে আমার এই ভিডিওগুলো পার্টগুলো মাইক্রোসফট ওয়ার্ডের পার্টগুলো পার্ট হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের ব্যবহার, ইনসার্ট রিবনের ব্যবহার, ভিউ রিবনের ব্যবহার, রিবনগুলো পার্ট আকারে থাকবে। তাহলে আমরা পরবর্তী যেই রিবনের কাজগুলো দেখাবো এটা পরবর্তী ভিডিওতে পাবেন। ইনসার্ট রিবনের ব্যবহারটা পরবর্তী আরেকটা ভিডিওতে পাবেন। এইভাবে সিকোয়েন্সলি পার্ট করা থাকবে, দুটি পার্টে চেষ্টা করব। একটা হোম রিবনের ব্যবহারটা থাকবে প্রথম পার্টে, সেকেন্ড পার্টে ইনসার্ট রিবন সহ অন্য যে রিবনগুলো আছে ওইটা আলাদা পার্টের মধ্যে রাখবো, পার্ট 2 এর মধ্যে রাখবো। তাহলে আপনারা যদি আমার হোম ইনসার্ট রিবনের কাজগুলো দেখতে চান পরবর্তী ভিডিওটি ফলো করবেন।